15 ফেব্রুয়ারি নির্বাচন কলঙ্কজনক অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমারে বিক্ষোভে গুলি, রাজপথে সাঁজো আজান। টিকার দ্বিতীয় চালান আসছে 22 ফেব্রুয়ারির মধ্যে। ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করে না বললেন হাই কমিশনার। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 3। দেখছেন এটিএন নিউজ। বেলা 3টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত খবর। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে রয়ে গেছে। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিজয়ী বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাস্টি বোর্ডের সভা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই পদ্ধতিতে সরাসরি ভাতা পৌঁছে যাবে মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে। বর্তমানে মুক্তিযোদ্ধারা ভাতা পান 12,000 টাকা। তবে আমি মনে করি এই সময় 12,000 টাকা কিছুই না। সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে, তবে এটা আমরা করে দেব। দেশের জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা 75 পরবর্তী সময়ে অবহেলিত ছিলেন। তাই প্রধানমন্ত্রী জানান তারা যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। একই সঙ্গে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধারা তাদের গৃহ থাকবে না, তাদের কোনো ঠিকানা থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। 75 পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসেন সামরিক শাসক জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী বলেন ওই সময়ে মানুষের ভোটাধিকার হরণ এবং বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। 96 সালে বিএনপি কলঙ্কজনক ভোটারবিহীন নির্বাচন করেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে 15 ফেব্রুয়ারি, আমি একটু স্মরণ করাতে চাই 1996 সালে এই 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই কতগুলি দল তৈরি করেছিল। 2% ভোটও পড়েনি। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে। ও চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়। সে আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে অর্থাৎ 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুশৃঙ্খলভাবে দলকে গড়ে তুলতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির একতরফা নির্বাচনের প্রতিবাদে সকালে রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। আরও বলেন দলের ঐক্যে ফাটল ধরাতে
ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের তৃণমূল থেকে থানা পর্যায়ের সব কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ঘরে বসে কোনো কমিটি করা যাবে না। আওয়ামী লীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল করতে হলে দলের সবাইকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। কোনো অপকর্মকারী যাতে আওয়ামী লীগের শেখ হাসিনার আজ যে অর্জন, এ অর্জনকে ম্লান করতে না পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমালোচকদের মুখে ছাই দিয়ে দেশে করোনা টিকা এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন করোনা অনেকটাই নিয়ন্ত্রণে দাবি করে সবাইকে টিকা নেওয়ারও আহ্বান জানান তিনি। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও আইজিপি ডক্টর বেনজির আহমেদও টিকা নেন। পরে মন্ত্রী জানান, অনেকেই টিকা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তে যথাসময়ে টিকা এসেছে এবং জনগণকে তা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পুলিশ হাসপাতালে প্রতিদিন 18টি বুথে 3000 মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিতে পারছেন। মিয়ানমার প্রসঙ্গ। বিক্ষোভ দমনে মিয়ানমারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় টহলে নেমেছে সেনাবাহিনীর সাঁজোয়া। বড় বড় শহরগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য। বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনে বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তারপরও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডিউস সেনাবাহিনীর এই অবস্থানকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছেন। সেনা কর্মকর্তাদের এমন আচরণের জন্য অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। পশ্চিমা রাষ্ট্রগুলো সেনা শাসকদের আরও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য যৌথ বিবৃতিতে বলেছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর আরও সংযত আচরণ করা উচিত। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর থেকে গৃহবন্দী সূচিসহ শতাধিক নেতাকর্মী। অন্য প্রসঙ্গ, করোনা টিকার দ্বিতীয় চালান 22 ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর তিনি এই তথ্য দেন। এই ভ্যাকসিনটার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য সেফেস্ট ভ্যাকসিন। আমি যেটা প্রথম থেকে বলে আসছি, এফিকেসি ডেফিনেটলি আছে, কিন্তু সবচেয়ে বড় গুণ এটার হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট ভ্যাকসিন, এবং এটা না নেওয়ার কোনো কারণ নেই। জীবন নিয়ে এটার সবচেয়ে আরেকটা জিনিস বলি, ভ্যাকসিন কতটুকু এফেক্টিভ সেটা ইম্পর্টেন্ট না। একটা জিনিস তো আপনাদের মনে রাখতে হবে, যে যেটা নাকি বিজ্ঞানীরা বলছে, সায়েন্টিস্টরা বলছে, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যে এইটা দিলে আপনার মৃত্যু হবে না কোভিডে, এইটা ওরা এনশিওর করছে। এর চেয়ে বেশি আর কি দরকার। টিকার দ্বিতীয় চালান এই মাসে আসবে, ওই 21 থেকে 25 বলেছিলাম, 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। 30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে, কারণ আমাদের অলরেডি আপনারা জানেন আমাদের কাছে 65 লক্ষ আছে, কাজে এইটার উপরও নির্ভর করবে আমরা কি আনবো। তবে টিকা নিয়ে ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নেই। করোনা মোকাবেলায় নানা অসঙ্গতি থাকলেও টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্ট সাধারণ মানুষ। যদিও এই ব্যবস্থাপনা আরও সহজ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, টিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রভাব পর্যবেক্ষণও জরুরি। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। সারা দেশে করোনার টিকাদান শুরুর পর থেকেই টিকা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। বিশেষ করে রাজধানীর অনেক কেন্দ্রে টিকা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। একই সাথে নিবন্ধনের সংখ্যাও বাড়ছে দ্রুত গতিতে। সবকিছু সামলে সরকারের টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন সাধারণ মানুষ। যেভাবে মেইনটেইন করতেছে মেসেজ দেওয়ার মাধ্যমে বা সবকিছু পর্যালোচনা করে খুবই ভালো লাগছে। এটা ভালো, কারণ আমার রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয়নি। আসতেই মেসেজটা দেখলো, SMS দেখে এখানে কাউন্টারে দিল। ভ্যাকসিনের দিক থেকে বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে
এবং সাম্রাজ্য শক্তিশালী রাষ্ট্র এত অগ্রগতি হয় না যেটা বাংলাদেশে রয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড় সামলাতে এরই মাঝে হাসপাতালগুলোকে আরও টিম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে জানানো হয়, প্রথম ধাপে টিকা দেয়া শেষ করার পর প্রান্তিক পর্যায়ে বয়স্কদের জন্য স্পটে বিশেষ ব্যবস্থা রাখা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান তাদের জায়গা অনুযায়ী এই ভ্যাকসিন টিমগুলো করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে যদি দরকার হয় সেই অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে যেন তারা যদি টিম বাড়াতে পারে, অবশ্যই এই বাড়ানোর নির্দেশনা আমাদের দেওয়া আছে। সিরাম থেকে প্রতি মাসে 50 লাখ ডোজ করে জুলাই নাগাদ 3 কোটি ডোজ টিকা আসবে। এছাড়া এ মাসেই কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ডে টিকা আসা শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ধাপে ধাপে আসবে 6 কোটি ডোজ। 10 কোটি মানুষের টিকার বন্দোবস্ত করতে এরই মাঝে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আরও টিকার প্রয়োজন হলে সেরাম অথবা কোভ্যাক্সের কাছ থেকেই সংগ্রহ করতে পারবে বাংলাদেশ। প্রয়োজন অনুযায়ী আবার কেনা হবে। যেইভাবে আসলে ভ্যাকসিন আসবে আমাদের পরিকল্পনাটাও সেইভাবে হবে সারা দেশে, যে কিভাবে দেওয়া হবে। টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বিশেষজ্ঞরাও। তবে দীর্ঘমেয়াদে টিকার প্রভাব পর্যবেক্ষণে আইইডিসিআরকে জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার লিয়াকত আলী। ভ্যাকসিন দেওয়াটা একটা পার্ট পর্যন্ত সফল, কিন্তু এর মনিটরিং, এর পরবর্তী যেটাকে ফার্মাকোভিজিল্যান্স, সম্ভব হলে ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যবস্থা করা, এটা কিন্তু সব জনগোষ্ঠীকে আলাদাই করতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করে না, আর চীন বা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতাও দিল্লির চিন্তার বিষয় না। এ দাবি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাপ টক অনুষ্ঠানে দোরাইস্বামী আরও বলেন, ভারত চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক, আর এজন্য সংকটের মূলে কাজ করবে ভারত। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক গভীর হলে সেটা ভারতের জন্য কতটা উদ্বেগের, এমন প্রশ্নের সরাসরি জবাব ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের। How you perceive your relationship with me vis-a-vis your relationship with anybody else is your government's business, not mine. My business is to assess how you react to me, and so far I have no complaint. বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে দোরাইস্বামী বলেন, দাদাগিরি শব্দটা ভারত বাংলাদেশ সম্পর্কের সঙ্গে যায় না, বরং ভারত বাংলাদেশের সম্পর্কটা বন্ধুত্বের এবং বিশেষ ধরনের বন্ধুত্বের। Friendship with Bangladesh is a cornerstone of our foreign policy. So how could we be acting in a big brotherly way? এই বিশেষ ধরনের বন্ধুত্বটা কেমন সেই ব্যাখ্যা দিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের দেওয়া বৈদেশিক ঋণের 28% আসে বাংলাদেশে। We have done all we can to show that Bangladesh is special as a friend, and that is not the action of somebody who's trying to be big brotherly. প্রশ্ন এলো, এই বন্ধু রাষ্ট্রের মধ্যে কেন এত লোক মারা যাবে সীমান্তে? ভারতীয় হাইকমিশনার বলছেন, ইচ্ছে করে কোনো হত্যা হয় না। They do fire in self-defense, and this is accounted for, and almost 50% of the number of cases in the last 10 years are of Indians also shot on our side of the border. BSF's figures from 2010 to 2020 showed 132 cases in which Bangladeshi nationals were fatally injured. 95 Indians were fatally injured. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বছর থেকে নতুন সদস্য ভারত। বন্ধু রাষ্ট্রের জন্য রোহিঙ্গা ইস্যুতে তারা কি করবে, এই প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্য, বাংলাদেশ মিয়ানমার দুই প্রতিবেশীকেই বুঝিয়ে সংকটের গভীরে সমাধানের চেষ্টা করবে তার দেশ। We are willing to work to facilitate the creation of a suitable environment for people to go back, and we have the fullest intention of supporting Bangladesh. The first and foremost challenge, which should be to facilitate the start of returns from Bangladesh to Myanmar of displaced persons. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ঠিকানা ভুয়া, কিন্তু অনলাইনে পেজ খুলে দিব্যি করে যাচ্ছেন ভারতীয় পোশাকের ব্যবসা, আর মানুষের সঙ্গে করছেন প্রতারণা। ছবিতে এক পণ্য আর ডেলিভারি দেয়া হয় নিম্নমানের পণ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নামি দামি পেজের আদলে প্রতারণা করার চক্রটি ধরা পড়েছে গোয়েন্দা জালে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চটকদার সব ভারতীয় পোশাকের বিজ্ঞাপন দেয়া হয় বিভিন্ন ফেসবুক পেজে, কিন্তু পেজে দেয়া চটকদার পণ্যের সাথে ডেলিভারি দেয়া পণ্যের মিল থাকে না। গুলমোহর ফ্যাশন, বাবুল ফ্যাশন ওয়ার্ল্ড, বেবিস শপিং হাউস, লেভেন্ডারি বাই এসপি,
এই 4টি পেজ খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। ওরা যে ছবি দিয়েছে তার তুলনায় অনেক নিম্নমানের প্রোডাক্ট এবং কোনো মিল নেই। তখন আমি ওদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপু আপনি যে প্রোডাক্টটা পেয়েছি এটা তো আমি অর্ডার করিনি। তখন ওরা বলে যে আপু মেবি ভুল করে চলে গেছে, আমরা এটা আপনাকে চেঞ্জ করে দিব। ওরা মেনলি এই সময়টা নাই যাতে ওরা টাকাটা তুলে ফেলতে পারে। আপনি পেমেন্ট করেছেন? আমরা হ্যাঁ পেমেন্ট তো করে দিয়েছি। পেমেন্ট বলে তাহলে আপনাকে আমরা 2 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে দিচ্ছি। আমরা ফাইন, অসুবিধা নাই। তারপরে আমি যোগাযোগ করলাম, এক্সচেঞ্জ করছে না। 2 দিন পরে ব্লক করে দিল, কমপ্লিটলি ব্লক করে দিল। তখন আমি বুঝলাম যে আমি প্রতারণার শিকার হয়েছি। আত্মীয়ের বিয়ে উপলক্ষে অনলাইনে 17,000 টাকার পণ্য অর্ডার করেছিলেন মেঘ আহমেদ, কিন্তু প্রোডাক্ট নিম্নমানের হওয়ায় অভিযোগ জানালে তাকে ব্লক করে দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আমার না হাতে আসছে, ওদের বিহেভিয়ার এত সুন্দর ছিল, এত ভালো ছিল, আমি আপনাকে বুঝায় বলতে পারবো না। আর যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি, ওদেরকে নক দিচ্ছি, ওদের টোটাল বিহেভিয়ার টোটালি চেঞ্জ। যে আমরা দেখতেছি, দেখবো 2-1বার টেক্সটে বলছে, এরপর আর কখনো আমার ফোনও ধরে নাই। বিভিন্ন কোম্পানির আনরেজিস্টার্ড সিম কার্ড যেটা, ওইটা দিয়েই সবাই সব রকমের ক্রাইম করার সুযোগ পাচ্ছে। আমরা শুধু ফেসবুক হইলে এতগুলা টাকা দিয়ে রিস্ক নিতাম না। যখনই আমরা ফোনে কনফার্ম হয়েছি তখন আমরা টাকাটা দিচ্ছি। খালিদ শামস প্রান্ত এবং সুইটি আক্তার মিম এই দম্পতি অনলাইনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল, আর তাদের বিকাশ এবং বিভিন্ন মাধ্যমে আসা টাকা পয়সার লেনদেন করতেন সহযোগী মিরাজ তালুকদার। আইনি ঝামেলা এড়াতে ভুক্তভোগীদের অনেকেই থানায় অভিযোগ করেন না। এই সুযোগেই তারা দিনের পর দিন প্রতারণা করে আসছিল। তবে এবার শেষ রক্ষা হয়নি। খুলনা থেকে এই 3 প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন দোকান থেকে সুন্দর সুন্দর ছবি তারা কালেকশন করতেন। কালেকশন করে তারা সেই ছবিগুলি তাদের পেজে দিতেন যে তারা এই জিনিসগুলি তারা বিক্রি করেন। যখন কেউ কোনো ব্যক্তি তাদের এই পণ্যগুলি যখন তারা অর্ডার করতেন, তখন তারা ওইটার আদলে একটু গোজামিল দিয়ে তারা একটা কাপড় তৈরি করে, কোনো রকম একটি কাপড় তৈরি করে, নিম্নমানের একটা কাপড় তৈরি করে তাদেরকে পৌঁছে দিতে, এবং পরবর্তীতে এটার মাধ্যমে যে টাকাটা তাদের আয় হতো এটা তারা আত্মসাৎ করতেন। প্রচুর লোক আমাদের কাছে অভিযোগ করে। আমাদের উদ্দেশ্য হলো যদি স্পেসিফিকেশন অনুযায়ী জিনিস দেয় এবং এটা যেন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ই-কমার্সটি চলে। যদি কেউ প্রতারণার চেষ্টা করে বা প্রতারণা করে বা এটাতে যদি লোকজন ক্ষুব্ধ হয়, তাহলে এই বাণিজ্যটি ক্ষতিগ্রস্ত হবে। যারা ভালো ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। ধীরে ধীরে বাড়ছে ই কমার্স নির্ভরতা, বাড়ছে অনলাইনে কেনাকাটা, কিন্তু নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় প্রতিনিয়তই এই মাধ্যমে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন অনলাইন ভিত্তিক ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এর ফলে এই মাধ্যম ব্যবহারে মানুষের আস্থা বাড়বে, কমবে প্রতারণা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। গৃহহীনের ঘর প্রধানমন্ত্রীর উপহারকেও শেষ পর্যন্ত প্রতারণার ফাঁদ বানিয়েছে একটি চক্র। যাদের জমি আছে তাদের ঘর দেবেন, এমন প্রচারে দরিদ্র খেটে খাওয়া মানুষের অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সাভার থেকে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। বয়সের ভারে কর্মহীন মালেক হোসেন, শেষ সম্বল বলতে এই জমিতেই ছিল তার জরাজীর্ণ টিনের ঘর। কম টাকায় পাকা দালানের আশায় প্রতারকের খপ্পরে পড়ে হারিয়েছেন ঘরটিও। সব হারিয়ে মালেক হোসেন অন্যের জমিতে ভাঙা ঘরে পরিবার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। 3,30,000 ঘর দিব, অনেক টাল লিগা ঘুরতে আছি, এই অনেক 5 মাস চলে। শুধু মালেক নয়, এমন প্রতারণার শিকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের প্রায় 20টি পরিবার। পরিবার প্রতি 1 থেকে 1,70,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বলছে তোদের ঘর 1.5 মাসে কমপ্লিট করে দিম, তোরা 1.5 মাসে ঘরে যাবি। আমি চাই শুধু আমার বাড়িটা কমপ্লিট করে দিক, যে আমরা বাল বাচ্চা এই বাড়ির ভিতরে থাকতে পারি। ছেলেনা মেম্বারও ছিল, ওনার উপর সাধারণ জনগণ আস্থা রেখে কিছু টাকা পয়সা লেনদেন করে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রের মূল হোতা আলামিন। বিট ফেয়ার ফ্যাশন নামে ছোট্ট এক কারখানার এমডি। ফেসবুক জুড়ে নামে বেনামে অনুষ্ঠানের অতিথিও আলামিন। টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সঠিক কোনো ব্যাখ্যা দিতে না পারলেও তুলে ধরেন নানা যুক্তি। ফেস টু ফেস কথা বলেন, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রেজেন্ট করেন, একসাথে বসেন, আসি একটা প্ল্যাটফর্মে বসে কথা বলি। আরও অভিযোগ রয়েছে, এই কাজে তাকে সহযোগিতা করেছেন সাভারের বিরুলিয়া ও আশুলিয়া ইউনিয়নের সংরক্ষিত 2টি ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা আক্তার ও সালমা ইসলাম। যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।
অভিযোগকারীদের তথ্য গোপন রেখেই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তদন্ত করে যদি আসলে আমরা প্রমাণ পাই যে এই ধরনের আর্থিক অনিয়মের বিষয় অথবা কোনো জনপ্রতিনিধি দিয়ে এটার সাথে এইভাবে কাজ করেছে, তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। প্রধানমন্ত্রীর প্রশংসিত উদ্যোগটি নিয়ে যারা প্রতারণা ও দুর্নীতিতে নেমেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার বলে মনে করে মানুষ। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। নিউজ আওয়ার এই পর্যায়ে বায়াজিৎ স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় কাল। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 105তম জন্মদিন আজ। ফেব্রুয়ারি নির্বাচন কলঙ্কজনক অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমারে বিক্ষোভে গুলি, রাজপথে সাঁজোয়া যান। টিকার দ্বিতীয় চালান আসছে 22 ফেব্রুয়ারির মধ্যে। ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করে না বললেন হাই কমিশনার। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 3। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর 3টা নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় উগ্রপন্থী 6 আসামির সাজা হবে কিনা তা জানা যাবে কাল। গত 4 ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এই মামলার রায়ের জন্য 16 ফেব্রুয়ারি দিন ঠিক করেন। পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানে নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইটও পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের হুমকির মুখেও তিনি বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন 2015 সালে। ওই বছরের 26 ফেব্রুয়ারি স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফিরছিলেন অভিজিৎ রায়। ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় তার উপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ, আর চাপাতির আঘাতে আঙ্গুল হারান তার স্ত্রী রাফিদা। ঘটনার পর শাহবাগ থানায় হত্যা মামলা করেন অভিজিতের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। ডিবির হাত ঘুরে মামলাটি তদন্তের দায়িত্ব যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের কাঁধে। 2019 সালের 13 মার্চ 6 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, সাক্ষী করা হয় 34 জনকে। স্বাধীনতার লক্ষ লক্ষ স্বাধীনতা শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ এখন জঙ্গিদের আস্তানায় পরিণত হবে। কাজেই আমি চাইব সরকার অবিলম্বে এই সব জঙ্গিদের তৎপরতা বন্ধ করবেন। এই মামলার আসামি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া ও আকরাম হোসেন পলাতক। বাকি 4 আসামি মুজাম্মেল হুসাইন, আবু সিদ্দিকী সোহেল, আরাফাত রহমান ও উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি কারাগারে। ফারাবি ছাড়া বাকি 5 আসামির সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 2019 সালের 1 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় 6 আসামির বিচার শুরু হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য 16 ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 105তম জন্মদিন আজ। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে তার জন্ম। গানে গানে অর্ধ শতাব্দীরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। মৌলবাদীদের নানা লাঞ্ছনারও শিকার হন কিংবদন্তি এই বাউল। বসন্ত বাতাসে সইগ, কোন মেস্তরি নাও বানাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেন পিরিতি বাড়াইলা, এমন অসংখ্য গানের রচয়িতা তিনি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় গণসঙ্গীত গেয়ে লাখো তরুণকে উজ্জীবিত করেছেন। পেয়েছেন 21 পদক।
শাহ আব্দুল করিমের জন্মভিটায় থাকার ব্যবস্থা সহ সঙ্গীতালয় ও কমপ্লেক্স নির্মাণের দাবি বহু বছরের। 2009 সালের 12 সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যান শাহ আব্দুল করিম। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন হবে আগামী 5 মে। 2021-23 মেয়াদের এই নির্বাচনের জন্য রোববার তফসিল ঘোষণা করেছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড। তফসিল অনুযায়ী 6 মার্চের মধ্যে এফবিসিসিআই সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদের সদস্য হিসেবে নাম পাঠানোর সবশেষ সময় 8 মার্চ। 13 মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনের সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 24 মার্চ। নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক পদে নির্বাচিত ও মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাইয়ের শেষ দিন 31 মার্চ। 8 এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ ও 11 এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। 15 এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর 21 এপ্রিল প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর 5 মে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোট গ্রহণ শেষে ফল প্রকাশ হবে। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পটুয়াখালীর কৃষক দেলোয়ার খলিফা নিজের জমি নেই, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমিতে শুরু করেন চাষাবাদ। বেছে নেন পাহাড়ের জুম পদ্ধতি। সচ্ছলতার মুখও দেখেছেন দেলোয়ার খলিফা, তবে দুশ্চিন্তা সরকারি জমিতে চাষাবাদের ভবিষ্যৎ নিয়ে। প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর সাগরপাড়ে ধুলাশর ইউনিয়নের ভূমিহীন কৃষক দেলোয়ার খলিফা একসময় দিনমজুর হিসেবে অন্যের জমিতে কৃষিকাজ করতেন, আর এখন নিজেই সবজি বিক্রি করে লাভ করছেন লাখ লাখ টাকা। কিন্তু কিভাবে? নিজের জমি না থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের 1 কিলোমিটার জমিতে সবজি ও ফলের চাষ শুরু করেন। জৈব সার ও পরিচর্যার মাধ্যমে সারা বছর উৎপাদন করছেন বিভিন্ন সবজি ও ফল। এখান থেকে পাইকারি নেয়, তারপর নিজে বাজারে নিয়ে বিক্রি করি। প্রায় লাখ 2 টাকার মতন আল্লাহর রহমতে লাভবান হয়েছে। স্বামী স্ত্রীর যৌথ শ্রমে পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা। গড়ে তুলেছেন গবাদি পশু ও হাঁস মুরগির খামার। দেলোয়ারের সফলতায় এলাকাবাসীও খুশি। কৃষি খামার দিয়ে ছাগল, গরু, ভেড়া এটা আগে আমাদের কিছু ছিল না। এই কৃষিকাজ করে আমরা এরই উন্নত করতে পারছি। পাহাড়ি অঞ্চলে যেভাবে জুম চাষ হয়, ঠিক সেরকম এই দেলোয়ার এই অবদার ঢালে সেভাবে তার কৃষি খামার গড়ে তুলেছেন। অনেকেই এই কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আর চাষাবাদে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। বিশেষ করে এবছর যে পুনর্দানের আওতায় আমাদের যে সূর্যমুখী আসছে, আমরা এবার তাকে সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছি, যাতে সে সবজির পাশাপাশি অন্যান্য ফসল করেও যাতে ইনকাম আরো বৃদ্ধি করতে পারে। বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হওয়ায় এখন শঙ্কায় পরিবারটি। চাষের জন্য ভূমিহীন দেলোয়ার সরকারি জমি পাবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বায়াজিদ স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। ইবোলা সংক্রমণ মহামারী ঘোষণা করল গিনি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ।
দেখছেন এটিএন নিউজ। বিরতির পর 3টা নিউজ আওয়ারে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশের বাইরের আরও কিছু খবর জানাবো। ইবোলায় 3 জনের মৃত্যু ও 4 জন অসুস্থ হয়ে পড়ার পর মহামারী ঘোষণা করেছে গিনি। লাইবেরিয়ার সীমান্তের কাছে একটি দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর 7 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ইবোলার উপসর্গ দেখা দেয়। এদের মধ্যে মারা যান 3 জন। আক্রান্তদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে গিনির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুসারে মহামারী ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী রেমি লামা জানান, ইবোলায় মৃত্যুতে উদ্বিগ্ন সরকার। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত গিনি, সাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলায় 11,300 মানুষের মৃত্যু হয়। গিনি থেকে ছড়িয়ে পড়েছিল এই ইবোলা ভাইরাস। এবারে গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। কোনো পরিকল্পনা ছাড়াই টেস্ট সিরিজ খেলাচ্ছে বাংলাদেশ। শুধু কোচ আর অধিনায়ক নন, পুরো দলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। অন্যদিকে এই ব্যর্থতার পেছনে ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের না খেলাকেই দুষলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ওয়েস্ট ইন্ডিজকে 395 রানের লক্ষ্য দিয়েও পরাজয়, আবার 231 রান তাড়া করতেও ব্যর্থ বাংলাদেশ। দেশের মাটিতে তামিম, মুশফিক, মুমিনুলদের এমন দুরবস্থায় তাই প্রশ্নবিদ্ধ বোর্ড। বিসিবির সভাপতিও রীতিমতো ক্রুদ্ধ বাংলাদেশের পারফরমেন্সে। প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। সব ইন্ডিভিজুয়ালি যার যার মতো এসে গিয়ে খেলে দিয়ে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো চলতে দেওয়া যাবে না, বাট অ্যাব্রাপ্টলি হঠাৎ করে এখনই সব চেঞ্জ করে ফেলবো যে তা না। বাট ডেফিনেটলি এখন সময় হয়েছে এই জিনিসগুলো দেখার, কারণ আমাদের এরকম কখনো এর আগে হয়নি। টেস্ট খেলার বয়স 20 বছর পার হলেও বাংলাদেশের উন্নতির গ্রাফটা চোখে পড়ার মতো নয়। টেস্ট অধিনায়ক মুমিনুলও উন্নতিটা দেখছেন না। তবে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের দিক নির্দেশনা দিয়েছেন। আমার কাছে মনে হয় যে ওইভাবে কোনো উন্নতি হয় নাই। মানুষের তো উন্নতির শেষ নাই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত ক্রিকেট আমরা যতদিন খেলবো, বাংলাদেশের দেশের রিপ্রেজেন্ট করবো, ততদিন পর্যন্ত ইমপ্রুভ করতে হবে। ব্যাটসম্যানরা যদি লম্বা সময় ব্যাটিং করতে পারে, 3-4 সেশন ব্যাটিং করো, তাহলে হয়তো আমাদের জন্য ইজি হবে, মানে টেস্ট টিমের জন্য ইজি হবে। আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট আয়োজন করি, তখনই সবার যত পার্সোনাল এনগেজমেন্ট, পার্সোনাল ইন্টারেস্টগুলি বা পার্সোনাল এন্ডোর্সমেন্টের শুটিং বা ফিজিক্যাল চেক আপ, ওই সময়টাতেই কেন চট্টগ্রাম কিংবা ঢাকায় কোনো ভেন্যুতেই একজনের বেশি পেসার রাখা হয়নি বাংলাদেশের একাদশে। কারণটা জানা নেই খোদ বোর্ড সভাপতিরও। ডেফিনেটলি আমাদের পেসাররা মাচ বেটার দেন আওয়ার স্পিনার্স, এবং আমাদের এখন অনেকগুলো পেসারের অপশন আছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ক্যাপ্টেন অ্যান্ড কোচ, আর তো এখানে আর কেউ এর মধ্যে আমরা নাই তো। এখন তাদের কাছ থেকে জবাব দিতে চাইবেন কিনা? অবশ্যই চাবো, সবার কাছ থেকেই চাবো। এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন অ্যান্ড কোচ না, সবার কাছ থেকেই চাওয়া হবে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। খেলার আরো খবর জানাবো। ইনজুরি অবস্থায় খেলেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। 3-1 সেটে তিনি হারিয়েছেন মিলোস রাওনিচকে। অন্যদিকে ডমিনিক থিয়েমকে সরাসরি সেটে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছেন গ্রেগর দিমিত্রভ। গত শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাবডোমেন ইনজুরিতে পড়েছিলেন জকোভিচ, তাই চতুর্থ রাউন্ডে খেলা নিয়ে শঙ্কা ছিল। নিউজ আওয়ার শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 15 ফেব্রুয়ারির নির্বাচন কলঙ্কজনক অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমারে বিক্ষোভে গুলি, রাজপথে সাঁজো আজান। টিকার দ্বিতীয় চালান আসছে 22 ফেব্রুয়ারির মধ্যে।
ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করে না, বললেন হাই কমিশনার। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 3। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় কাল। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 105তম জন্মদিন আজ। ইবোলা সংক্রমণ, মহামারী ঘোষণা করল গিনি। এবং অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ। এই ছিল বেলা 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেসে লিখে পাঠিয়ে দিন 5959 নম্বর।